নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি ধর্মযুদ্ধ 2024। আজ পঞ্চম দফার ভোট। গোটা দেশে 8টা রাজ্য জুড়ে 49টা আসনে আজকের পঞ্চম দফায় লোকসভা নির্বাচন হতে চলেছে। পাশাপাশি পশ্চিমবঙ্গে 7টা লোকসভা কেন্দ্রে আজকের এই নির্বাচন রয়েছে, যেখানে একদিকে হাওড়া, বনগাঁ, পাশাপাশি উলুবেড়িয়া, আরামবাগ, শ্রীরামপুর, হুগলি, ব্যারাকপুর, এই 7টা জায়গাতে আজকের এই লোকসভা নির্বাচন রয়েছে। এবং আজকের এই লোকসভা নির্বাচনে কোন কোন বুথে কিভাবে এই গোটা নির্বাচন প্রক্রিয়া চলছে, কিভাবে ভোট গ্রহণ পর্ব চলছে, আপনাদের সামনে আমরা তুলে ধরবো সরাসরি। বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে থাকবেন প্রতিনিধিরা। কলকাতা টিভিতে অবশ্যই আপনাদের সারা দিনের নজর থাকুক। তবে আপনাদেরকে জানিয়ে রাখবো, পঞ্চম দফার যে নির্বাচন আজ কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে। আর মাত্র 1 ঘন্টা বাকি রয়েছে। সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হবে। 799 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চম দফার নির্বাচন হতে চলেছে। এক্ষেত্রে কিউআরটি টিম, সব থেকে বেশি কিউআরটি টিম কিন্তু রাখা হচ্ছে পঞ্চম দফার নির্বাচনে। বিগত যে নির্বাচনগুলো আমরা দেখেছিলাম, অর্থাৎ প্রথম দফা, দ্বিতীয় দফা, তৃতীয় এবং চতুর্থ দফায় যে কিউআরটি ছিল, তার থেকে কিন্তু অনেক বেশি সংখ্যায় কিউআরটি থাকছে পঞ্চম দফার নির্বাচনে। আজ অবশ্যই হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এবং এই লোকসভা নির্বাচনের ফলাফল অবশ্যই 4ঠা জুন, সেদিকে তো আমাদের নজর থাকবে। এবং আজকে এই প্রার্থীদের তাদের ভাগ্য নির্ধারণ হতে চলেছে। আপনাদেরকে জানিয়ে রাখবো যে আজ পঞ্চম দফায় যে নির্বাচন, সেই পঞ্চম দফার নির্বাচন সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হতে চলেছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে রাজ্য পুলিশ। কড়া নিরাপত্তার চাদরে বিভিন্ন বুথে বুথে এই মুহূর্তে কিন্তু মুড়ে ফেলা হয়েছে 567 সেকশন কুইক রেসপন্স টিম থাকছে প্রতিটি ভোট কেন্দ্রে। সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। কুইক রেসপন্স টিমের ওপর নজরদারি রাখছে কমিশনও। এবং পঞ্চম দফার এই নির্বাচন সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হতে চলেছে। এবং সেই প্রত্যেক মুহূর্তের আপডেট তো আপনাদেরকে আমরা দিতে থাকবো। এই মুহূর্তে দেখতেও পাচ্ছেন, যেখানে কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে যে কুইক রেসপন্স টিমের ওপর নজরদারি রাখবে কমিশন এবং কোথায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে পঞ্চম দফায় সেই ছবি দেখতে পাচ্ছেন। 1200-তে 21 কোম্পানি, ব্যারাকপুরে 65, বসিরহাটে 18, বনগাঁয় 55 এবং চন্দননগরে 64 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে পঞ্চম দফার নির্বাচনে। হুগলিতে সেখানে 181 কোম্পানি মোতায়েন থাকছে। আমরা এই মুহূর্তে কথা বলবো বনগাঁর প্রতিনিধি দেবাশিস মণ্ডল। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। বনগাঁ, যেখানে মূলত ত্রিমুখী লড়াই এবারে, একদিকে বিজেপির শান্তনু ঠাকুর, তৃণমূলের বিশ্বজিৎ দাস, কংগ্রেসের প্রদীপ বিশ্বাস, তাদের মধ্যে আজকে এই লড়াই হতে চলেছে। এবং বনগাঁয় সেখানে আর কিছুক্ষণের মধ্যেই এই নির্বাচন শুরু হবে। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো কি পরিস্থিতি এই মুহূর্তে। দেখো অভিক, পঞ্চম দফা নির্বাচন আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। ইতিমধ্যে আমরা বিভিন্ন বুথে যেটা খবর পাচ্ছি যে তারা কিন্তু যারা ভোটদাতা তারা কিন্তু ভোট দেওয়ার জন্য তারা ইতিমধ্যে সকাল সকাল কিন্তু ভোট কেন্দ্রের সামনে চলে আসতে শুরু করেছেন। বিশেষ করে মহিলারা তারাও কিন্তু আসতে যেমন শুরু করেছেন এবং পাশাপাশি পুরুষরাও তারা কিন্তু সকাল সকাল আসতে শুরু করেছেন। এবং ইতিমধ্যে আমরা অনেক জায়গায় আমরা শুনতে পাচ্ছি যে লাইন পড়ে গেছে। তো যেহেতু বনগাঁ লোকসভা কেন্দ্রটি একটি সীমান্ত লাগোয়া কয়েকটি বিধানসভা রয়েছে, ফলে স্বাভাবিকভাবে এখানে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু বিশেষভাবে জোর দেওয়া হয়েছে। এবং 55 কোম্পানি যেমন আধা সামরিক বাহিনী রয়েছে, তেমনি পাশাপাশি 2000 রয়েছে রাজ্য পুলিশ কর্মী রয়েছে। এবং এখানে যে এই যে বনগাঁ লোকসভা কেন্দ্রের যে 4টি বিধানসভা কেন্দ্র রয়েছে বনগাঁ লোকসভার মধ্যে, এবং বসিরহাট মহকুমার মধ্যে রয়েছে একটি বিধানসভা কেন্দ্র, এবং কল্যাণী এবং হরিণঘাটা রয়েছে 2টি বিধানসভা কেন্দ্র। এই যে 7টি বিধানসভা কেন্দ্র,
এই 7টি বিধানসভা কেন্দ্রকে মানে নিরাপত্তা ব্যবস্থার সমস্ত মুড়ে ফেলা হয়েছে। এবং পাশাপাশি যেহেতু সীমান্ত লাগোয়া এই লোকসভা কেন্দ্র, সেজন্য পেট্রাপোল সীমান্তে কিন্তু গত 3 দিন ধরে মানে 72 ঘন্টা তার কিন্তু এক্সপোর্ট বন্ধ রয়েছে। পাশাপাশি যে ট্যুরিস্ট ভিসা সেগুলো কিন্তু বন্ধ রয়েছে, তারা যাতায়াত করতে পারছেন না। ফলে আজকের দিন পর্যন্ত বন্ধ থাকবে। ফলে স্বাভাবিকভাবেই কি নিরাপত্তা ব্যবস্থায় যেমন জোরদার করা হয়েছে, তেমনি পাশাপাশি কিন্তু সাধারণ মানুষ যাতে ভোট দিতে পারে তার জন্য সমস্ত রকম ব্যবস্থা কিন্তু নির্বাচন কমিশন করেছেন। এবং আমরা দেখেছি যে গতকাল গভীর রাত পর্যন্ত যে বিভিন্ন এলাকায় যে টহল চলেছে, পুলিশ যেমন টহল চলেছে, পাশাপাশি আধা সামরিক বাহিনী তাদেরও কিন্তু নিরাপত্তা জোরদার করার জন্য টহল চালিয়েছে। এবং বিভিন্ন জায়গায় যে নাকা চেকিং চলছে, বনগা লোকসভা কেন্দ্র এলাকায় প্রায় 32টা জায়গায় নাকা চেকিং চলছে। এবং ফলে স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি যে একদম নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আর কিছুক্ষণের মধ্যেই ভোট গ্রহণ শুরু হবে। একেবারে একেবারে অবশ্যই আমাদের নজর থাকবে সেখানে ভোট গ্রহণ পর্ব কিভাবে চলছে। আপাতত ধন্যবাদ তোমায়। আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে পঞ্চম দফা নির্বাচন সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হতে চলেছে এবং যেখানে আজ পশ্চিমবঙ্গের 7টা লোকসভা কেন্দ্র বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ, এই 7টি লোকসভা কেন্দ্রে কিন্তু নির্বাচন হতে চলেছে। ভোট গ্রহণ পর্ব শুরু হবে। আমরা এই মুহূর্তে হাওড়ার দিকেও নজর রাখবো। হাওড়া হাওড়ার দিকেও নজর রাখবো। হাওড়া অবশ্যই একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র, যেখানে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিজেপির রথীন চক্রবর্তী এবং সিপিএম এর সব্যসাচী চট্টোপাধ্যায়, মূলত এই ত্রিমুখী লড়াই হতে চলেছে। এই তিনজনের মধ্যে সেখানে কিন্তু লড়াই হতে চলেছে। এবং হাওড়া, সেখানে কিন্তু গতবার প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি জিতেছিলেন। এবারের লোকসভা নির্বাচনের ফলাফলে কতটা প্রভাব ফেলতে পারবেন তিনি, অবশ্যই সেদিকেও তো আমাদের নজর থাকবে। তবে আপনাদেরকে জানিয়ে রাখবো যে 2009 থেকে টানা 4টে লোকসভা ভোটে কিন্তু হাওড়া তৃণমূলের দখলেই গিয়েছিল। তার মধ্যে শেষ 3বার জয়ী হয়েছিলেন এই প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। 2021-এর বিধানসভা নির্বাচনে এই লোকসভার অন্তর্গত 7টা বিধানসভার মধ্যে এই কিন্তু প্রত্যেকটাতেই জয়ী হয়েছিল তৃণমূল। এবং আজ আমরা এই মুহূর্তে হাওড়ার দিকে নজর রাখবো। সরাসরি স্বর্ণালী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি। স্বর্ণালী, আর কিছুক্ষণের মধ্যেই সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হতে চলেছে। মূলত এখানে ত্রিমুখী লড়াই হতে চলেছে। এখন সকালবেলায় ছবিটা কি ধরা পড়ছে? তুমি যেমনটা বলছিলে যে ত্রিমুখী লড়াই, অর্থাৎ হাওড়া যে লোকসভা কেন্দ্র রয়েছে সেই লোকসভা কেন্দ্রে কিন্তু ত্রিমুখী লড়াই চোখে পড়বে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তুমি জানো যে বঙ্গের অর্থাৎ বাংলার যে রাজনৈতিক সমীকরণ তা যেমন বারে বারে পরিবর্তিত হয়েছে, ঠিক তেমনি এই যে হাওড়া লোকসভা কেন্দ্র রয়েছে তারও কিন্তু সমীকরণ বারে বারে পরিবর্তিত হয়েছে। এবং যেমনটা আমরা দেখতে পেয়েছি যে একদা বামেদের শক্ত ঘাঁটি ছিল এই হাওড়া লোকসভা কেন্দ্র, কিন্তু বর্তমানে বামেরা কিন্তু যথেষ্টই ক্ষয়িষ্ণু। অন্যদিকে তৃণমূলের দখলদারি রয়েছে এই হাওড়া লোকসভা কেন্দ্রে, কিন্তু পাশাপাশি বিজেপিও যে তার একচেটিয়া আধিপত্য কিছুটা করে বিস্তার করছে সেটা কিন্তু আমরা 2019-এর লোকসভা যে নির্বাচনের ফলাফল সেখানেই আমরা দেখে বুঝতে পেরেছিলাম। এবং তুমি যেমনটা বললে যে এই যে হাওড়া কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু প্রসূন বন্দ্যোপাধ্যায়, তিনি এই যে লোকসভা কেন্দ্র রয়েছে তার বিদায়ী সাংসদ এবং তাকেই এবারও তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে, তার উপরই ভরসা করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। অন্যদিকে বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী কিন্তু একাধারে তিনি বিশিষ্ট চিকিৎসক এবং তার পাশাপাশি হাওড়ার প্রাক্তন মেয়র। অবশ্যই তার একটি আলাদা পরিচয় রয়েছে এবং সে কারণেই বলা হচ্ছে যে রথীন চক্রবর্তী এবং তার পাশাপাশি প্রসূন বন্দ্যোপাধ্যায়, তাদের দুজনের মধ্যে একটা দ্বৈরথ কিন্তু চোখে পড়বে এবার। শুধুমাত্র তাই নয়, সব্যসাচী চট্টোপাধ্যায় সিপিএম বাম প্রার্থী, কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী তিনি, এবং তার পাশাপাশি বিশিষ্ট আইনজীবী ও সব্যসাচী চট্টোপাধ্যায়। এবং বোঝাই যাচ্ছে যে ত্রিমুখী লড়াই কেন বলা হচ্ছে, কেননা সব্যসাচী চট্টোপাধ্যায়ের যে প্রচার আমরা দেখেছি সেই প্রচারে কিন্তু যথেষ্টই আমরা সাড়া পেতে দেখেছি সব্যসাচী চট্টোপাধ্যায়কে। অবশ্যই বামেরা ক্ষয়িষ্ণু এমনটা দাবি করেছেন বিরোধীরা, বা সাধারণ মানুষ কিন্তু দেখা যাচ্ছে যে বামেদের সঙ্গে কিছুটা হলেও তাদের সঙ্গে থেকেছে, এমনই আমরা প্রচার কার্যে দেখেছি। এবং অভিক, তুমি জানো যে 2019-এর যে লোকসভা ভোট রয়েছে সেই ভোটের যদি আমরা একবার বিশ্লেষণ করি সেখানে কিন্তু বোঝাই যাবে যে সেই বিশ্লেষণে উত্তর হাওড়া যে বিধানসভা কেন্দ্র রয়েছে এবং একই
একই সঙ্গে বালি যে বিধানসভা কেন্দ্র রয়েছে, এই দুই যে বিধানসভা কেন্দ্র, সেখানে আমরা দেখেছিলাম প্রসূন বন্দ্যোপাধ্যায় সেইবারের বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্তের থেকে কিন্তু পরাজিত হয়েছিলেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে হাওড়া যে লোকসভা কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু কোথাও গিয়ে বিজেপির একটা দাপট চোখে পড়েছে, এবং সেই দাপট যদিও 2021-এ আমরা দেখতে পাইনি। অর্থাৎ 2021-এর যে বিধানসভা নির্বাচন, সেখানে কিন্তু উত্তর হাওড়া এবং বালি, এই যে দুই বিধানসভা কেন্দ্র রয়েছে, আবার কিন্তু পুনরুদ্ধার করেছিল তৃণমূল। কিন্তু 2024 অর্থাৎ এই বছরের যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে কি হয় ফলাফল, সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। তবে আরো একটা বিষয় জানিয়ে রাখি তোমাকে অভিক, যে এই যে লোকসভা কেন্দ্র রয়েছে অর্থাৎ হাওড়া, সেখানে অবাঙালি ভোট কিন্তু অনেকটাই কথা বলে, এবং বলতে পারো তুমি যে সেই অবাঙালি ভোটের উপর দাঁড় করেই কিন্তু বিজেপি তারা কিছুটা হলেও এগিয়ে রয়েছে। আমি বলছি না যে ব্যাকফুটে যাচ্ছে তৃণমূল, কেননা যদি বিধানসভা নির্বাচন অর্থাৎ 2021-এর যে বিধানসভা নির্বাচন তাকে যদি বিশ্লেষণ করা যায়, সেখানে কিন্তু দেখা যাবে যে প্রত্যেকটা কেন্দ্রেই কিন্তু মানে 7টি বিধানসভা যে কেন্দ্র, সেখানে কিন্তু অবশ্যই জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই যে হাওড়া কেন্দ্র রয়েছে তার সমীকরণ কিন্তু বারে বারে পাল্টিয়েছে। 2019-এর লোকসভা নির্বাচন, তারপরে বিধানসভা নির্বাচন, এবং অবশ্যই সেখানেই দেখার যে এই বছরের যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে কতটা পরিবর্তন হয় ফলাফল। সব্যসাচী চট্টোপাধ্যায় তিনি কতটা ভোট কাটতে পারেন, কতটা ভোট বামেদের পক্ষে যায়, অবশ্যই সেদিকে যেমন নজর থাকবে। এবং তার পাশাপাশি প্রসূন বন্দ্যোপাধ্যায়, আমি যেমনটা তোমাকে বললাম যে উত্তর হাওড়া এবং বালি যে বিধানসভা কেন্দ্র রয়েছে, সেখানে কিন্তু 2019-এর ফলাফল ভালো ছিল না। যদিও প্রসূন বন্দ্যোপাধ্যায় সামগ্রিকভাবে 1 লাখেরও বেশ কিছু ভোটে জয়ী হয়েছিলেন, কিন্তু এই কারণেই এই যে লোকসভা কেন্দ্রের এই দুটি কেন্দ্র রয়েছে অর্থাৎ উত্তর হাওড়া এবং বালি, সেই দুটি কেন্দ্রের দিকে আমাদের নজর আছে। এবং তার পাশাপাশি তোমাকে যেমনটা অবাঙালি ভোটের কথা বলছিলাম অভিক, যে অবশ্যই অবাঙালি ভোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কেন্দ্রের জন্য। সেই ভোটের আশায় কিন্তু অনেকটাই রয়েছে বিজেপি নেতৃত্ব। অন্যদিকে যদি বলি যে এই হাওড়া কেন্দ্র কিন্তু অনেকটা সংখ্যালঘু অধ্যুষিত, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সংখ্যালঘু অধ্যুষিত ভোট এবং তার পাশাপাশি অবাঙালি ভোট, এই দুই যে ভোট রয়েছে সেই ভোটকে কিন্তু রীতিমতো টার্গেট করেছে শাসক বিরোধী দুই নেতৃত্বই। অবশ্যই এখানে বেশ কিছু আলাদা ফ্যাক্টরও রয়েছে অভিক। তুমি জানো যে হাওড়া এবং বালি পুরসভা, সেই পুরসভাকে একসময় এক করে দেওয়া হয়, আবারও সেটা আলাদা করার একটা পৃথকীকরণের একটা বিষয় আসে, এবং পরবর্তীতে আমরা দেখেছি বিগত 6 বছর ধরে কিন্তু হাওড়া এবং বালি যে পুরসভা তার নির্বাচন হয়নি। অবশ্যই সেই যে ফলাফল, সেই যে ঘটনা, সেই ঘটনার ফলাফল এই ভোটে পড়ে কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে অভিক। স্বর্ণালী, তুমি তো সেখানে রয়েছো, এই মুহূর্তে কোন বুথে রয়েছো? এই মুহূর্তে সেখানে যারা ভোটাররা তারা কি এখনো পর্যন্ত বুথে এসে পৌঁছেছেন? বুথের ছবিটা কি ধরা পড়ছে? এখনো পর্যন্ত সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হবে, তার আগের ছবিটা কি ধরা পড়ছে? একদমই অভিক, তুমি তো বললেই যে 7টা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। এখনো পর্যন্ত কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আর্য বালিকা বিদ্যালয়, এবং সেই বুথেই দাঁড়িয়ে রয়েছি, কিন্তু এখনো পর্যন্ত সেখানে মানুষজন খুব কমই এসেছেন। অবশ্যই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখনো পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া তো শুরু হয়নি। আশা করছি আমরা যে আর কিছুক্ষণের মধ্যেই মানুষজন চলে আসবেন, যেহেতু তুমি জানো যে রাজনৈতিক নেতৃত্ব তারা যেমন বলে থাকেন যে সকাল সকাল ভোট দিন, তার পাশাপাশি আমরা দেখেছি যে বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে যত বেলা বাড়ে তখনই কিন্তু সংঘর্ষ, কিছুটা হিংসার, উত্তেজনার কিছুটা পরিবেশ সৃষ্টি হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়। সেই কারণে বহু ভোটার তারা কিন্তু সকালের দিকেই প্রেফার করে, তারা বেসিক্যালি যে সেই সময় ভোটটা তারা যেন দিতে পারেন এসে শান্তিপূর্ণভাবে। অবশ্যই সেই কারণেই আমাদের নজর তো থাকবে। এবং তোমাকে আরো একটা বিষয় জানিয়ে রাখি অভিক, যে এই যে আমি বুথে দাঁড়িয়ে রয়েছি, এই বুথেই কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই ভোট দিতে আসবেন কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী এবং বিশিষ্ট আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। অবশ্যই তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা তো করবই নিশ্চয়ই, কিন্তু সেই অপেক্ষায় আমরা যেমন আছি। এখনো পর্যন্ত কিন্তু এই যে কেন্দ্র, এই যে বুথ রয়েছে, সেখানে মানুষজনের ভিড় এখনো পর্যন্ত একটু কম চোখে পড়ছে, তবে আমরা আশা করছি আর কিছুক্ষণের মধ্যেই মানুষজন চলে আসবেন অভিক। আপাতত ধন্যবাদ তোমাকে। এতক্ষণ সরাসরি স্বর্ণালী এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আমাদের সহকর্মী হাওড়া থেকে, এবং আজ সেখানে 5ম দফায় লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ পর্ব আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। বিভিন্ন জায়গার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গাতে এখনো পর্যন্ত যে ছবিটা ধরা পড়ছে, কোথাও ভোটাররা তারা কিন্তু এই মুহূর্তে বুথমুখী হয়েছেন, এবং আজকে এ রাজ্যের 5টা জেলার যে 7টা লোকসভা কেন্দ্র সে ভোট গ্রহণ পর্ব শুরু হতে চলেছে। তবে আপনাদেরকে জানিয়ে রাখবো
যে 799 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন করা হয়েছে পঞ্চম দফায়। প্রথমে যে সংখ্যক কেন্দ্রীয় বাহিনী দিয়ে এই নির্বাচন হবার কথা ছিল, পরবর্তী সময় আরো 37 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাড়িয়ে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন তারা কিন্তু এই দফাতে আরো অনেক বেশি তৎপর হয়েছে। বিগত যে নির্বাচন আমরা দেখে এসেছি, প্রথম দফা, দ্বিতীয় দফা, তৃতীয় এবং চতুর্থ দফায় বেশ কিছু জায়গায় যে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছিল, সেই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে সেই কারণে কিন্তু অনেক বেশি তৎপর নির্বাচন কমিশন। এবং সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখবো, সব থেকে বেশি কিউআরটি কিন্তু মোতায়েন করা হয়েছে পঞ্চম দফাতে, যেখানে 567টি কিউআরটি থাকছে এবারের পঞ্চম দফার এই লোকসভা নির্বাচনে। এবং সেক্ষেত্রে আজকে ভাগ্য নির্ধারণ পরীক্ষা এবং ফলাফল প্রকাশিত হতে চলেছে আগামী 4 জুন। সেক্ষেত্রে ফলাফলের দিকে তো আমাদের নজর থাকবে। তবে আজকে বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ এই 7টি লোকসভা কেন্দ্রে হতে চলেছে লোকসভা নির্বাচন। আপনাদেরকে জানিয়ে রাখবো যে পঞ্চম দফা রাজ্যের 7টা লোকসভা আসন, যেখানে বুথের সংখ্যা কিন্তু 13,481, এর মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা 7,711, স্পর্শকাতর বুথ প্রায় 56% এবং পঞ্চম দফায় 799 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে রাজ্যে। রাজ্য পুলিশ মোতায়েন থাকছে 25,590 এবং রাজ্যে মোট কিউআরটি সংখ্যা 567, যেখানে কমিশন সূত্রে যেমন খবর যে এর আগে এই ভোটের কোনো দফাতেই কিন্তু এত পরিমাণ কিউআরটি মোতায়েন করা হয়নি। 65 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে ব্যারাকপুরে, কিউআরটির সংখ্যা সেখানে 51। 55 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে বনগাঁতে, কিউআরটির সংখ্যা সেখানে 44। হুগলি গ্রামীণ এলাকায় সেখানে মোতায়েন থাকবে 181 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং কুইক রেসপন্স টিম সেখানে থাকছে 166টি। হাওড়ার পুলিশ কমিশনারেটে কিউআরটির সংখ্যা 75, কেন্দ্রীয় বাহিনী সেখানে মোতায়েন করা হচ্ছে 81 কোম্পানি। অন্যদিকে হাওড়ার যে গ্রামীণ এলাকা রয়েছে সেখানে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা 111 কোম্পানি, কিউআরটি থাকছে 105। আপনাদেরকে জানিয়ে রাখবো যে পঞ্চম দফার লোকসভা নির্বাচন সকাল 7টা থেকে শুরু হতে চলেছে ভোট গ্রহণ পর্ব। আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে কথা বলবো সুবল মজুমদার, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। সুবল, আজ বনগাঁয় সেখানে লোকসভা নির্বাচন হতে চলেছে এবং মতুয়া সম্প্রদায়ের প্রভাবিত এই বনগাঁ, যা কিন্তু তৃণমূলের দখলে এক সময় ছিল, যদিও 2019-এ তা শান্তনু ঠাকুর তিনি কিন্তু তৃণমূলের কাছেই আসন ছিনিয়ে নিয়েছিলেন। আজ সেখানে এই লোকসভা নির্বাচন হতে চলেছে, এই মুহূর্তে কি ছবি সেখানে ধরা পড়ছে সুবল? দেখো, বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত কল্যাণী বিধানসভা এবং হরিণঘাটা বিধানসভা, এই দুটি বিধানসভা কেন্দ্র কিন্তু বনগাঁ লোকসভার মধ্যে। এবং যেটা গত যে 19-এর নির্বাচন ছিল, সেখানে এই বনগাঁ লোকসভা কেন্দ্রে শান্তনু ঠাকুর প্রায় 1,21,000 কিছু ভোটে জয়ী হয়েছিলেন। এবং এইখানে অনেকটা অংশই কিন্তু মতুয়া অঞ্চল এবং মতুয়াদের প্রাধান্য রয়েছে। পাশাপাশি এখানে অন্য সম্প্রদায় মুসলিম ভোটও প্রায় 16 থেকে 17% মুসলিম ভোটও আছে। এখন এবার কিন্তু যেটা অন্যরকম ভাবে নির্বাচনটা হতে যাচ্ছে, কারণ এখানে কিন্তু বিশেষ করে শান্তনু ঠাকুর যে সাংসদ থাকাকালীন সেভাবে কিন্তু তাকে বিভিন্ন যে সমস্ত এলাকা, কল্যাণী বা হরিণঘাটা, তাকে দেখতে পায়নি মানুষ বলে জানাচ্ছে। এবং সেই কারণে কিন্তু এবারের ভোট একটু অন্যরকম হবে। এবং এখন পর্যন্ত বিভিন্ন বুথে দেখা যাচ্ছে সকাল থেকে কিন্তু ওয়েদারটা একটু ঠান্ডা আছে, তাই সকাল সকাল কিন্তু মানুষজন চলে এসেছে এবং বুথের সামনে মহিলাদের লাইন বিশেষ করে চোখে পড়ছে। বিধানসভা কল্যাণীতে 282টি বুথ রয়েছে এবং হরিণঘাটায় রয়েছে 257টি বুথ। মোটের উপর শান্তিপূর্ণভাবে নির্বাচন হওয়ার জন্য পুলিশ প্রশাসন এবং প্রশাসন কিন্তু তৎপর রয়েছে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশও।
ধন্যবাদ তোমায় সুবল মজুমদার। এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। এবং এই বনগাঁ লোকসভা যা 2009-এর আসন পুনর্বিন্যাসে বারাসত লোকসভা ভেঙে তৈরি হয়েছিল, 2009 থেকে টানা 3বার মতুয়া সম্প্রদায় প্রভাবিত এই বনগাঁ তৃণমূল নিজেদের দখলেই রেখেছিল, কিন্তু 2019-এ মতুয়া মুখ শান্তনু ঠাকুর তৃণমূলের কাছ থেকে এই আসনটি ছিনিয়ে নিয়েছিলেন। এবং সেখানে 2021-এর যে বিধানসভা নির্বাচন, সেখানে এই লোকসভার অন্তর্গত 6টা বিধানসভা আসনে সেখানে কল্যাণী, হরিণঘাটা, বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণে এবং গাইঘাটে জিতেছিল কিন্তু বিজেপি। একমাত্র স্বরূপনগরে সেখানে জয়ী হয়েছিল তৃণমূল। 2024-এর লোকসভা নির্বাচনে নিজেদের হারানো সেই আসন তৃণমূল আবারও ফিরে পেতে পারবে নাকি বিজেপি তারাই নিজেদের দখলে রাখবে, অবশ্যই সেদিকে তো আমাদের নজর থাকবে। তবে সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হতে চলেছে এবং এই দফাতে 799 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। পঞ্চম দফায় রাজ্যে 7টা লোকসভা আসনে মোট বুথের সংখ্যা 13,481, এর মধ্যে স্পর্শকাতর বুথ 7,711। আজ রাজ্যে পঞ্চম দফা নির্বাচন, রাজ্যে মোট কিউআরটির সংখ্যা 567। যেমনটা কিন্তু কমিশন সূত্রে খবর যে এর আগে এই ভোটের কোনো দফাতেই রাজ্যে এত পরিমাণ কিউআরটি মোতায়েন করা হয়নি। 65 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে ব্যারাকপুরে, কিউআরটির সংখ্যা 51। 55 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে বনগাঁয়, সেখানে কিউআরটির সংখ্যা 44। হুগলি গ্রামীণ এলাকায় মোতায়েন থাকবে 181 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, কুইক রেসপন্স টিম থাকবে 166। এবং পঞ্চম দফার ভোট যাতে শান্তিপূর্ণভাবে যাতে হয়, কোনো রকম যাতে অশান্তির ঘটনা না ঘটে, সেই কারণে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা প্রথমের তুলনায় আরও অনেকটা বাড়ানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে। এবং পঞ্চম দফার ভোটে রেকর্ড সংখ্যক কুইক রেসপন্স টিমও থাকছে এ রাজ্যে। এবং আপনাদেরকে জানিয়ে রাখবো যে বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ এই লোকসভা কেন্দ্র, এই 7টি লোকসভা কেন্দ্রে আজকে নির্বাচন হতে চলেছে। এবং যেখানে হাওড়ায় কিন্তু সেখানে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে তৃণমূলের প্রসূন বন্দ্যোপাধ্যায়, বিজেপির রথীন চক্রবর্তী এবং সিপিএমের সব্যসাচী চট্টোপাধ্যায়। এবং 2009 থেকে টানা 4টি লোকসভা ভোটে হাওড়া কিন্তু তৃণমূলের দখলেই ছিল, তার মধ্যে শেষ 3বার জয়ী হয়েছিলেন সেখানে প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। এবং এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল নিজেদের এই আসন, যেটা আসন তা নিজেদের দখলে রাখতে পারে নাকি বিজেপি সেখানে পদ্ম ফোটাবে, সেদিকে তো নজর থাকবে। পাশাপাশি বনগাঁয় সেখানে যেমন ত্রিমুখী লড়াই, বিজেপির শান্তনু ঠাকুর, তৃণমূলের বিশ্বজিৎ দাস, কংগ্রেসের প্রদীপ বিশ্বাস, তাদের মধ্যে লড়াই হতে চলেছে। অন্যদিকে হুগলিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র, বিজেপির লকেট চট্টোপাধ্যায় তিনি প্রার্থী হয়েছেন, পাশাপাশি তৃণমূলের তরফ থেকে রচনা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে এবং সিপিএম এর তরফ থেকে মনোদীপ ঘোষ প্রার্থী হয়েছে। আজ পঞ্চম দফার লোকসভা নির্বাচন, 8টা রাজ্যের 49টা আসনের মধ্যে এ রাজ্যে 7টা আসনে 7টা লোকসভা কেন্দ্রে সেখানে কিন্তু নির্বাচন হতে চলেছে। আমরা এই মুহূর্তে ব্যারাকপুরের দিকে নজর রাখবো। ব্যারাকপুরের সেখানে কিন্তু মূলত ত্রিমুখী লড়াই, বিজেপি অর্জুন সিং, পার্থ ভৌমিক তৃণমূলের এবং সিপিএম এর দেবদূত ঘোষ, এই 3 জনের মধ্যে লড়াই হতে চলেছে। এই মুহূর্তে সরাসরি সেখান থেকে দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। দেবাশিস, আর কিছুক্ষণের মধ্যেই ভোট গ্রহণ পর্ব শুরু হবে, তার আগে তুমি কোন বুথে এই মুহূর্তে রয়েছো, কি ছবি সেখানে ধরা পড়ছে? দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি হালিশহর হাই স্কুলে, যেটা বীজপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ছে, অর্থাৎ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বীজপুর যে বিধানসভা রয়েছে কেন্দ্র, সেইখানে রয়েছে। মূলত এখানে দেখতে পাচ্ছ যে এইখানে 6টি বুথ আছে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, হালিশহর হাই স্কুল। এখানে ইতিমধ্যে মক পোলের কাজ চলছে, দেখতেই পাচ্ছ বাইরে এখানে এজেন্টরা রয়েছেন, তারা মক পোলের কাজ করছে। এবং বাইরে এখানে কিন্তু সকাল থেকেই মানুষের মধ্যে ভোট দেওয়ার একটা প্রবণতা রয়েছে, সেই লাইন তারা পরপর কিন্তু সেই লাইনে দাঁড়িয়ে রয়েছে। আমি আমার ক্যামেরা পার্সন মনীষকে বলবো, পাশাপাশি কিন্তু কেন্দ্রীয় বাহিনী কিন্তু একদম গেটের মুখে রয়েছে রাজ্য পুলিশের বাহিনীও রয়েছে। এবং দেখতে পাচ্ছ সকাল থেকে কিন্তু এই যে চিত্র দেখা যাচ্ছে যে ভোটারদের মধ্যে লাইন দিয়ে
ভোট দেওয়ার যে দেখো ইতিমধ্যেই কিন্তু সেই লাইন মানে পরপর লাইন পড়ে গেছে, সকাল সকাল ভোট দেওয়া আর জন্যই তারা কিন্তু চলে এসছে। এবং দেখতেই পাচ্ছ সেই বিধানসভা কেন্দ্রের এই এখানটায় যে হাইলিশহর হাই স্কুলের সামনে তারা কিন্তু রয়েছেন লাইন দিয়ে, যে যখনই মক পোল শেষ হবে এবং 7টার সময় যখন ভোট শুরু হবে দেখতে পাচ্ছ সেই লাইন, যে দীর্ঘ লাইন। আমরা সরাসরি চলে যাব সেই মানুষজনের কাছে, কেন হঠাৎ সকাল সকাল চলে আসবে তারা ভোট দেওয়ার জন্যে, গরম এড়ানোর জন্যে নাকি সকাল সকাল যাতে কোনো রকম, কেন বীজপুরটা কিন্তু এই ইতিমধ্যে কিন্তু এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র কিন্তু যথেষ্টই তাৎপর্যপূর্ণ, কেন সকলের চোখ রয়েছে এখানটা। কেন এখানে রয়েছেন যিনি প্রার্থী হিসেবে রয়েছেন, একদিকে যেমন বিজেপির অর্জুন সিংহ, যিনি এখান থেকে গতবারে বিজেপির টিকিটে জয়লাভ করলো, পরবর্তীকালে তিনি চলে গেছেন তৃণমূলে, তিনি আবার ফিরে এসছেন সে বিজেপিতে, তাকে তৃণমূল থেকে টিকিট দেওয়া হয়নি। পার্থভৌমিক এলাকার মানুষ, নৈহাটির ছেলে, এবং সব থেকে বড় কথা তিনি সাংস্কৃতিক মনস্ক। সব মিলিয়ে এখন দেখার বিষয় যে মানুষ কেন তারা এসছেন ভোট দেওয়ার। সকাল সকাল কথা বলবো, সকাল সকাল চলে এসছেন কেন? বেলায় তো রোদ উঠে যাবে, আর তারপরে আমার তো শরীর ভালো নয়, সেই জন্য প্রত্যেকবারই আমি আসি একদম 5টার আগে, এসে ইয়ে করি। আপনার মনের যে প্রার্থী হবে তার কাছে কি আশা করেন আপনি? আশা করেন যাতে চাকরি বাকরি একটু ভালো হয়, কলকারখানা একটু বেশি খোলে, এইসব গুণে আমার শিক্ষার। উনি তো সাংস্কৃতিক জগতের লোক, আমাদের যিনি ক্যান্ডিডেট আছেন, হ্যাঁ, আর অন্য যারা আছেন তাদের কাছেও আমাদের আবেদন যাতে উন্নতি অনেক বেশি হয় আগের থেকে, সব দিক থেকে। ওই গরমের জন্য। হ্যাঁ, না না, সকাল সকাল বাড়িতেও তো রান্না বান্না আছে, কাজকর্ম আছে, তাই সকাল সকাল ভোট দিয়ে বাড়ি থেকে কাজ করবো। ছোট বাচ্চা আছে। সকাল সকাল ভোট দিয়ে বাড়িতে যাবে, কাজ করবে। অর্থাৎ দেখতেই পাচ্ছি যে লাইন রয়েছে, অর্থাৎ মানুষের মধ্যে এই যে ভোট দেওয়ার প্রবণতা, সেই প্রবণতা সকাল সকাল এসে ভোট দিয়ে যাবেন। এবং তার জন্য যে লাইন ইতিমধ্যেই পড়েছে, অর্থাৎ ভোট শুরু হওয়ার আগেই কিন্তু এখানে লাইন। আমরা কথা বলবো আরো কয়েকজনের সঙ্গে, যে জেনে নেবো কেন সকাল সকাল এসে সকাল সকাল ভোট দিয়ে চলে এসে। গরমের জন্য। উন্নয়ন হবে এটাই আশা করি, সবকিছু। হ্যাঁ, সবকিছু। উন্নয়ন তো রাজ্যের উন্নয়নের কথা। হ্যাঁ, আর তোমাদের উন্নয়নের কথা কিছু বলো? না 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 না, কিছু বলো। কি করো? আমি এমএ করছি। বুঝতে পারছো তো, প্রত্যেকেই আসে তার উন্নয়ন, তাদের যিনি প্রতিনিধি হবেন, অর্থাৎ তিনি যিনি সাংসদ হবেন, তিনি যাতে অঞ্চলের উন্নয়ন করে, রাজ্যের উন্নয়ন করে, সেটাই হচ্ছে তাদের কাম্য। আমরা কথা বলবো আরো কয়েকজনের সঙ্গে। দিদি সকাল সকাল ভোট দিতে এসছেন, কি চান আপনার মনের প্রার্থীর কাছে? সবকিছু ঠিকঠাক ভাবে মিটে যাক, সবকিছু ঠিকঠাক ঝামেলা ছাড়াই, ভোটটা যেন ঠিকঠাক হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ ঝামেলা ছাড়া। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র মানে অনেকের কাছে রয়েছে যেখানে ঝামেলা হতে পারে, এই একটা আতঙ্ক। একজন ভোটার তিনি পরিষ্কার বললেন, ঝামেলা যাতে ঠিকঠাক ভোট হোক, এটাই কিন্তু তাদের কাছে কাম্য। আমরা কথা বলবো আরো কয়েকজনের সঙ্গে, দেখি তারা কি বলেন তাদের। বহু সকাল সকাল ভোট দিতে আসে। হ্যাঁ, কারণ কিছু না, যখনই ভোট হয় আমরা সকালবেলায় চলে আসি, একদম ফার্স্ট আওয়ারে ভোট দিয়ে কমপ্লিট। গরমকে অ্যাভয়েড করার জন্য একদম, এই গরমের মধ্যে ভোট হচ্ছে। একদম। হ্যাঁ, তোমার যে মনের প্রার্থী যিনি হবেন তার কাছে তুমি কি আশা করো, কি চাও? তার কাছে আশা করি মানে সে সারা বছর ঠিকঠাক কাজ করবে এবং আমাদের যা অসুবিধা সেইগুলো সলিউশন করবে। অসুবিধা সব রকমেরই তো মানে প্রবলেম, অনেক রকমের সমস্যা থাকে, ঠিক আছে, সেই সমস্ত সমস্যাগুলো যেগুলো সলিউশন করতে পারবে সেগুলো। মানে জনপ্রতিনিধি হোক, মানুষের প্রতিনিধি। একদম একদম। প্রত্যেকের কাছে যে তাদের প্রত্যেকের আবেদন, যিনি তাদের প্রতিনিধি হবেন, অর্থাৎ জনপ্রতিনিধি হিসেবে যাকে তারা পাঠাবেন লোকসভায়, তিনি যাতে তাদের হয়ে কথা বলে, রাজ্যের হয়ে কথা বলে, এটাই কিন্তু বেশিরভাগ যারা ভোটার তাদের কাছে দাবি। এবং আরো একটা বিষয় জানতে চাইবো, যে যেমন একজন ভোটার তিনি বলছিলেন যে এই যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, সেখানে তো একাধিক সময়ে বিভিন্ন ধরনের অশান্তির ঘটনা ঘটেই থাকে। লোকসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই ক্ষেত্রে শান্তিপূর্ণ
শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে যাতে সেখানে নির্বাচন হয় তার জন্য কিন্তু আগের থেকে অনেক বেশি তৎপর নির্বাচন কমিশন। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, সেখানকার এই নিরাপত্তার ছবিটা কি ধরা পড়ছে আজকের পঞ্চম দফার নির্বাচনের দিন? কি ছবি সেখানে ধরা পড়ছে সেটা যদি একটু জানো। দেবাশিস, শোনা যাচ্ছে? হ্যাঁ, বলো। দেবাশিস, এই যে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, একাধিকবার কিন্তু অশান্তির ঘটনা আমরা দেখেছি। এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিভিন্ন সময় অশান্তির ঘটনা ঘটে। সেক্ষেত্রে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে আগের থেকে অনেক বেশি তৎপর হয়েছে নির্বাচন কমিশন যাতে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে এবারে নির্বাচন করা যায় পঞ্চম দফায়। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, সেখানে নিরাপত্তার ছবিটা কি ধরা পড়ছে? দেখো, একদম উচিত যে যেখানে আমরা রয়েছি হালিশহর হাই স্কুল, সেই হাই স্কুলে ঢোকার মুখেই কিন্তু সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন রয়েছে। পাশাপাশি রাজ্য পুলিশের যারা রয়েছেন আধিকারিক তারাও সেখানে রয়েছেন। অর্থাৎ নিরাপত্তার বিষয়টা কিন্তু যথেষ্ট মাথায় রাখা হচ্ছে। এবং ব্যারাকপুর অঞ্চলের মানুষ যারা, তারা ব্যারাকপুরের যারা লোকসভা কেন্দ্রের যারা মানুষ, তাদের মধ্যে অনেকেরই দাবি সে শান্তিপূর্ণভাবে ভোট হোক। কেন, অনেকের মধ্যে একটা আশঙ্কা আছে ব্যারাকপুর মানেই কিন্তু রীতিমতো একটা আতঙ্ক, সেখানে কখনো ঝামেলা হতে পারে। বিশেষত বেশ কিছু জায়গায়, বিশপুর, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি বিশপুরের সেখানে 42 নম্বর বুথ, এখানটায় এই অঞ্চলে একটা ভাবনার প্রবণতা রয়েছে এবং বরাবরই সেটা দেখা যায় যে একটা সময় এসে এখানে ঝামেলা হয়। অর্থাৎ সেইটা যাতে না হয়, অর্থাৎ মানুষ চাইছে শান্তিপূর্ণভাবে ভোট দিতে। আমি বলবো আরেকবার আমার ক্যামেরাম্যান মনোজকে দেখানোর জন্য যে কেন্দ্রীয় বাহিনী সেখানে রয়েছে, অর্থাৎ নির্বাচনে যাতে শান্তিপূর্ণ ভোট হয়। যেমন নির্বাচন কমিশন একদিকে যেমন চেষ্টা করছে, পাশাপাশি কিন্তু অঞ্চলের যারা ভোটার তারাও চাইছেন শান্তিপূর্ণ ভোট হোক। এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু সেভাবেই কিন্তু মোতায়েন করা হয়েছে। একদিকে যেমন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছ যে বুথের সামনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে, রাজ্য পুলিশের জওয়ানরা রয়েছে এবং সেখানে কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে মকপল চলছে। এর এজেন্ডা ভিতরে রয়েছে, প্রত্যেকটি রাজনৈতিক দলের এজেন্ডা সেখানে আছে। সেক্টর অফিসাররা ঘুরে ফিরে দেখছে, কিউআরটি টিম রয়েছে। এবং সেই জায়গাতে একটা কথা বলা যেতেই পারে যে নির্বাচন যত অবাধ এবং শান্তিপূর্ণ হয় সেজন্য কিন্তু নির্বাচন কমিশন যথেষ্ট তৎপর। এবং সেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনী যারা জওয়ানরা রয়েছে তারাও কিন্তু রয়েছে। এবং অঞ্চলের মানুষদের যে দাবি যে ব্যারাকপুর মানে আতঙ্ক, তা যেন সেই বদনাম ঘুচে এবারের ভোট যাতে শান্তিপূর্ণ হয়। অর্থাৎ তাদের প্রতিনিধি যারা হবেন তাদেরকে যারা যাতে শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে পারে। এবং যারাই নির্বাচিত হোক না কেন, আগামী 4 তারিখ অর্থাৎ আগামী মাসের 4 তারিখে যখন ফলাফল বেরাবে, যিনি তাদের প্রতিনিধি হোক না কেন তিনি যাতে তাদের হয়ে কাজ করেন, মানুষের স্বার্থে কাজ করেন, রাজ্যের স্বার্থে কাজ করেন, এলাকার উন্নয়নের জন্য কাজ করেন। এমনটাই কিন্তু দাবি অন্তত এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের এই মুহূর্তে বিশপুর বিধানসভা যে বাসিন্দারা যারা ভোট দিচ্ছেন এই হালিশহর হাই স্কুলে, এখানে 6টি বুথ আছে, 6টি বুথের যারা ভোটার তাদের অন্তত এমনটাই দাবি। যে লাইন আমরা একটু আগে দীর্ঘক্ষণ আগে দেখলাম যে দীর্ঘ লাইন পড়ে রয়েছে, এখনো ভোট শুরু হতে কিছুক্ষণ বাকি, কিন্তু তারই মধ্যে কিন্তু লাইন পড়ে রয়েছে। অনেকেই বলছে গরমের জন্য এসে, অনেকেই আবার কিন্তু মনের মধ্যে তাদের ছাপ যদি কোনো রকম অশান্তি হয়। যদিও ইতিহাস বলছে যে এই বুথ যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে কিন্তু অতীতে কোনো ঝামেলার কিন্তু কোনো ইতিহাস নেই। অভিক, আপাতত ধন্যবাদ তোমায়। এতক্ষণ সরাসরি ব্যারাকপুর থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত এবং সেখানকার ছবিটা আপনাদের সামনে তুলে ধরছিলেন। আর মাত্র কিছুক্ষণ বাকি রয়েছে, ভোট গ্রহণ পর্ব শুরু হতে চলেছে। সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হবে এবং ব্যারাকপুর লোকসভা কেন্দ্র যেখানে মূলত কিন্তু ত্রিমুখী লড়াই, বিজেপির অর্জুন সিং, তৃণমূলের পার্থ ভৌমিক এবং সিপিএম এর দেবদূত ঘোষ, এই 3 জনের মধ্যেই কিন্তু আজকে এই লড়াই হতে চলেছে সেখানে। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে ভোট গ্রহণ পর্ব শুরু হতে চলেছে এবং এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র যেখানে কিন্তু বারবার আমরা যে ছবি দেখেছিলাম যে বিজেপি কিন্তু সেখানে জিতেছিল এবং বিজেপিতে জেতার পর অর্জুন সিং তিনি কিন্তু তৃণমূলে যোগ দিয়েছিলেন। পরবর্তী সময়ে তিনি ফের একবার বিজেপিতে ফিরে যান। এবারের লোকসভা নির্বাচনে সেখানে কি ফলাফল হতে চলেছে অবশ্যই নজর থাকবে আমাদের।
আপনাদেরকে জানিয়ে রাখবো যে পঞ্চম দফা নির্বাচন এবং পঞ্চম দফার 7টা লোকসভা আসনে মোট বুথের সংখ্যা কিন্তু 13,481, এর মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা 7,711। এবং আজকে পশ্চিমবঙ্গে যে 7টা লোকসভা কেন্দ্র, গোটা দেশে জুড়ে 8টা রাজ্যে 49টা আসনে তো লোকসভার নির্বাচন হতে চলেইছে। তবে পশ্চিমবঙ্গের যে 7টা লোকসভা কেন্দ্র বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগে পঞ্চম দফার নির্বাচন আজ। এবং 799 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পঞ্চম দফায় মোতায়েন থাকছে এবং পাশাপাশি রাজ্যে মোট কিউআরটি সংখ্যা 567। আমরা এই মুহূর্তে সরাসরি নজর রাখবো হুগলির দিকেও, এবং হুগলিতে সেখানেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লোকসভা কেন্দ্র। সেখানে বিজেপির লকেট চট্টোপাধ্যায়, তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়, সিপিএম এর মনোদীপ ঘোষ, মূলত এই তিনজনের মধ্যে লড়াই হতে চলেছে। সরাসরি সেখান থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সহকর্মী ইন্দ্রাণীর কাছে যাব। ইন্দ্রাণী, যে ছবি আমরা হুগলির ক্ষেত্রে দেখেছি যে একসময় বামেদের জমানা ছিল, তারপর তৃণমূল সেখানে যেতে কিন্তু পরবর্তী সময়ে 2019-এ বিজেপি তা ছিনিয়ে নেয়। এবারেও সেখানে মূলত ত্রিমুখী লড়াই হতে চলেছে, কিন্তু মূল লড়াই লকেট চট্টোপাধ্যায় রচনার মধ্যে। তুমি এই মুহূর্তে ঠিক কোথায় রয়েছো, কি ছবি এই লোকসভা কেন্দ্র ধরা পড়ছে? মধ্যে কিন্তু সেই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তবে আমরা দেখলাম যে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তিনি যখন বাড়ি থেকে বেরোলেন এবং বুথ পরিদর্শনের জন্য তিনি বেরিয়েছেন, কোথাও কোনো অভিযোগ রয়েছে কিনা সমস্ত কিছু তিনি খতিয়ে দেখবেন। এবং যেটা লকেট চট্টোপাধ্যায় তিনি কিন্তু প্রথমেই বেরিয়ে শাসক দলকে কটাক্ষ করলেন, শাসক দলকে একহাত নিলেন এবং তৃণমূলের বিরুদ্ধে তিনি কিন্তু বেশ কিছু অভিযোগ এনেছেন। এবং সাংবাদিকদের সঙ্গে যখন কথা বললেন লকেট চট্টোপাধ্যায়, তিনি বললেন যে তিনি কিন্তু 100% নিশ্চিত তার জয়ের ব্যাপারে, মানুষ তার পাশে আছে, এমনটাই কিন্তু বলেছেন লকেট চট্টোপাধ্যায়। যদি আমরা দেখি অভিক, এই 2019-এ যখন লকেট চট্টোপাধ্যায় জিতেছিলেন, তারপরে কিন্তু লকেট চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মানুষের যে জেলা নেতৃত্ব রয়েছে বিজেপির, তাদের ক্ষোভ বেড়েছিল এবং যে অভিযোগটা উঠে আসতো যে তিনি মানুষের পাশে ছিলেন না, বিশেষ করে কোভিড সময় সেখানে তাকে পাওয়া যায়নি। এবং লকেট চট্টোপাধ্যায়ের নাম যখন ঘোষণা হয়েছিল, বিজেপি জেলা নেতৃত্বের একাংশের মধ্যে ক্ষোভ ছিল। তারপরেও বিজেপি শীর্ষ নেতৃত্ব তারা কিন্তু লকেট চট্টোপাধ্যায়ের ওপরেই আস্থা রেখেছেন এবং লকেট চট্টোপাধ্যায়কেই হুগলি থেকে দাঁড় করিয়েছেন। এবং লকেট চট্টোপাধ্যায় ইতিমধ্যেই কিন্তু বেরিয়ে পড়েছেন বাড়ি থেকে এবং তিনি বিভিন্ন বুথ পরিদর্শনে যাচ্ছেন। বেশ কিছু অভিযোগ তার কাছে এসেছে, সেই সমস্ত অভিযোগ তিনি খতিয়ে দেখবেন এবং বিভিন্ন বুথে যাবেন, সেখানে দেখবেন যে আরো কি অভিযোগ সামনে আসছে। আমরাও কিন্তু সেই মতো লকেট চট্টোপাধ্যায় তিনি যখন বাড়ি থেকে বেরোলেন, সাংবাদিকদের সঙ্গে কথা বললেন, সেখানে কিন্তু বেশ কিছু অভিযোগ তিনি তুলে ধরলেন। দেখো অভিক, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে লকেট চট্টোপাধ্যায় তিনি যাচ্ছেন এবং বেরিয়ে পড়েছেন বিভিন্ন বুথ পরিদর্শনে। যদি আমরা একটু হুগলি কতটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিক থেকে সেটা যদি বলি, সেক্ষেত্রে হুগলিতে কিন্তু প্রচারের আলোয় দুজন রয়েছেন, লকেট চট্টোপাধ্যায় এবং রচনা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল প্রার্থী। এবং রচনা বন্দ্যোপাধ্যায়কে আমরা রেখেছি, তিনি কিন্তু নতুন মুখ এই রাজনীতিতে। তবে রাজ্যমূলক প্রকল্প তিনি প্রচারের মাধ্যমে নিয়ে গেছেন, যদিও একটু অসুস্থ পড়তে হয়, কিন্তু প্রশিক্ষণে তিনি সেটা অত্যন্ত একটা মুখ, যেখানে অন্যদিকে লকেট চট্টোপাধ্যায় তিনি একবার জিতেছেন, কিন্তু এবারেও কি তার সেই আসন তিনি ধরে রাখতে পারবেন, সেটা কিন্তু বড় চ্যালেঞ্জ এবং এটাই কিন্তু লকেট চট্টোপাধ্যায়ের ভাগ্য পরীক্ষা। অভিক, তুমি যেরকমটা বলছো যে এই যে রাজনৈতিক ভাবে কতটা গুরুত্বপূর্ণ হুগলি, সেটা অবশ্যই। কারণ সিপিএম প্রার্থীর দিকে যদি আমরা দেখি, সেক্ষেত্রে তিনিও কিন্তু নিজের মতো করে প্রচার করেছেন এবং তিনি যেটা করেছেন যে এই বেকারত্ব দুর্নীতির ইস্যুকে মানুষের সামনে নিয়ে গেছেন। একদিকে যেরকম কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দেখেছেন, রাজ্য সরকারের বিরুদ্ধেও কিন্তু তোপ দেখেছেন সিপিএম প্রার্থী, এবং তিনি সিপিএম এর রাজ্য কমিটির সদস্য, অর্থাৎ তিনিও কিন্তু পোর খাওয়া রাজনীতিবিদকে এবারে হুগলি থেকে দাঁড় করিয়েছে সিপিএম। তবে এই হুগলিতে কি হতে চলেছে সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা, আমাদের চৌঠা দিনের জন্য অপেক্ষা করতে হবে। তবে এই মুহূর্তে কিন্তু বেশ কিছু অভিযোগ সামনে আসার পরে লকেট চট্টোপাধ্যায় তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়েছেন এবং বিভিন্ন বুথে যাচ্ছেন, দেখে নেবেন সেখানে কি অভিযোগ সামনে আসছে।
এবং আমরা যখন আমাদের সঙ্গে যখন কথা বললেন তিনি তখন বললেন যে তিনি নিজের জয়ের ব্যাপারে কিন্তু 100% নিশ্চিত, মানুষের পাশে থাকার তিনি কথা বলেছেন। অবশ্যই এই যে সব মিলিয়ে রাজনৈতিক ভাবে যথেষ্ট গুরুত্বপূর্ণ হুগলি থেকে কি হতে চলেছে। তবে অভিক আরেকটা বিষয় বলবো যে যদি লকেট চট্টোপাধ্যায় 2019-এ জিতে থাকেন, এখানে কিন্তু লোকসভা নির্বাচন জিতেছিলেন, তবে বিধানসভায় কিন্তু সেই চিত্রটা পাল্টে যায়। বিধানসভাতে 7টা বিধানসভাতেই কিন্তু তৃণমূল তারা দখলে নেয়। তাই কে ধারে ধারে এগিয়ে রয়েছে, কি হতে চলেছে সেটা শুধুমাত্র 4 জুনের অপেক্ষা, ততদিন আমাদের অপেক্ষা করতে হবে। তবে আরো অবশ্যই হুগলি থেকে কি আপডেট আসছে তোমাদের আমরা দেব। আমি রয়েছি এবং এই প্রতি মুহূর্তের আপডেটের জন্য অবশ্যই কলকাতা টিভির দিকে নজর রাখতে হবে এবং বুথ পরিদর্শনে বেরিয়ে পড়েছেন লকেট চট্টোপাধ্যায় ইতিমধ্যেই। বেশ, অবশ্যই ইন্দ্রাণী, আমাদের সেদিকে নজর থাকবে। তোমার কাছে পরবর্তী সময় আবারও আপডেট নেব। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের সহকর্মী ইন্দ্রাণী। এবং লকেট চট্টোপাধ্যায় তিনি কিন্তু সকালবেলাতেই বেরিয়ে পড়েছেন, বিভিন্ন বুথে বুথে ঘুরবেন এবং তিনি সকালবেলাতেই মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকদের বাড়ি থেকে বেরোনোর সময়। সেই সময় তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। আমাদের নির্বাচন কমিশন পুরো রেডি আছে, আমরাও রেডি আছি। আশা করি সেরকম কোনো প্রবলেম হবে না, যদি তারা তৃণমূলরা নিজে থেকে কোনো প্রবলেম। লকেটদ্বীপ এই কেন্দ্রের দিকে বিশেষ নজর রয়েছে, কারণ এই কেন্দ্রে বলা হচ্ছে যে একজন দুধের রাজনীতিবিদের সঙ্গে নতুন আসা একজন রাজনীতিবিদের লড়াই। সেক্ষেত্রে শাসক দল বিভিন্ন রকম কথা বলছেন, বিভিন্ন স্ট্র্যাটেজি তাদের রয়েছে বিভিন্ন জায়গায়। আগের বার নির্বাচনে আমরা দেখেছিলাম। আপনার স্ট্র্যাটেজি কি হতে চলেছে এবং বুথ কর্মী যারা বিজেপির কর্মী তারা যদি কোথাও অ্যাটাক হন তাহলে সেক্ষেত্রে আপনার দাওয়াই কি হবে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে এটা নরেন্দ্র মোদীজির ভোট। দুর্নীতির বিরুদ্ধে লড়তে আমাদেরকে পাঠিয়েছেন, আমরা লড়ছি। সরাসরি দুর্নীতি হচ্ছে আমাদের প্রধান প্রতিপক্ষ। এখানে কে এক্সপিরিয়েন্সড, কে নতুন, কে সিনেমা করে, কিছু করে, তার মধ্যে কিছু এসে যায় না। আমরা যেরকমভাবে একজন মানুষের জনসেবা করবার জন্য, তাদের ভালো করবার জন্য যেটুকু আমাদের দরকার হয় আমরা প্রাণপণ আমরা চেষ্টা করে গেছি। আর আমাদের পোলিং এজেন্টদের গায়ে মানে টাচ করলে, একজনও যদি আমাদের পোলিং এজেন্টের গায়ে টাচ করে সেই রকম ভাবে আমরা তাদেরকে সেরকম ভাবে ট্রিটমেন্ট করব। কোনো খেলা হবে না। খেলা করে তৃণমূল এবারে ঘরে ঢুকে গেছে। তৃণমূল নেই, তৃণমূল ঘরে ঢুকে গেছে, নিজেদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। তাই বিভিন্নভাবে একজন প্রার্থীকে নিজেদের মহিলা প্রার্থী থাকা সত্ত্বেও মেলাইন করার চেষ্টা করছে, মহিলাকে অপমান করার চেষ্টা করছে, পর্যদস্ত করার চেষ্টা করছে। আমি সারা 80 দিনে আমি সেটা দেখেছি। কিন্তু যত এরকম করবে আমার মনে হয় বাংলার মহিলারা তত বেশি শক্তিশালী হবে। তৃণমূল যে ভাষায় বুঝবে সে ভাষাতেই উত্তর দেবে না? নিশ্চয়ই নিশ্চয়ই। আমার মনে হয় তাদের মানে বলার মতো কিছু নেই। তারা কিছুটা ওই আইপ্যাক বিভিন্নভাবে কালকে রাত্রিবেলা ঢুকেছে। এই ব্লু ডায়মন্ডে প্রায় 20 জন মতন ছেলে আইপ্যাকে ঢুকেছে, থলে ব্যাগ নিয়ে টাকা নিয়ে ঢুকেছে, কালকে খবর এসছে। এবং তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, বিভিন্নভাবে আজকের দিনটা বিভিন্নভাবে কনস্পিরেসি করার চেষ্টা করবে। ওদের হাতে আসলে কিছু নেই। নির্বাচন কমিশনকে জানিয়েছেন এটা? হ্যাঁ, জানিয়েছি।